আলোচনা করব। দেখো কি কি অঙ্ক ক্লাস 5 এর ফাইনাল এক্সামে আসতে পারে। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 8 সহস্রাংশ সমান সমান কত। 8 সহস্রাংশ, তো সহস্রাংশ মানে হচ্ছে যেহেতু অংশ বলেছে, সহস্র মানে হাজার, সহস্রাংশ তাই বলেছে, তাই হাজারটাকে নিচে লিখব আর 8টাকে উপরে লিখব। তো 8 সহস্রাংশ মানে 8/1000, অপশন নাম্বার সি। আচ্ছা, যদি এছাড়া অন্য কিছু দেখ, 6 শতাংশ, শতাংশ বলেছে, শতাংশ মানে শতক, শতক মানে 100, অংশ বলেছে তাই কোথায় যাবে, নিচে। 6 কোথায় যাবে, উপরে। 6/100 মানে 6 শতাংশ। 5 দশাংশ, দশাংশ মানে কি, 10 মানে কি 10, অংশ মানে নিচে। 5টা কোথায় যাবে, উপরে। তো আশা করি এই পুরো চ্যাপ্টারটায় 8 সহস্রাংশ দিক, 6 শতাংশ দিক, 5 দশাংশ দিক, যে কোনো অঙ্ক দিক, এখানটায় যে এই টাইপের কিছু দিলে তোমরা সবাই পারবে। আশা করি বোঝা গেছে। আমরা কি লিখি, একক, সরি দেখো, একক, দশক, শতক, এও লিখি, এই সাইডে হাজার, এখানে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এটুকু বোঝা গেছে। যে কোনো একটা সংখ্যা দিলে, ধরো এটাকে স্থানীয় মানে লিখতে বলো, কি করে লিখবো, একক, দশক, শতক, এটা শতকের ঘরে 1, দশকের ঘরে 4, এককের ঘরে 0, 7 দশমিকের পরে তাই দশাংশ, আর 2 শতাংশ। এইবার এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলতে পারো। বলতে পারেন শুধু একটা কথা, শতক মানে 100, দশক মানে 10, একক মানে 1, দশাংশ মানে 1/10, শতাংশ মানে 1/100, সহস্রাংশ মানে 1/1000। তো এটা স্থানীয় মানে বিস্তার করলে, একের সাথে 1 শতকের ঘরে, তো একের সাথে 100 গুণ করলে 100 যোগ 4 দশকের ঘরে, দশক মানে 10, 4 এর সাথে 10 গুণ করলে 40, 0 এককের ঘরে, একক মানে 1, 1 এর সাথে 0 গুণ করলে যোগ দশাংশ মানে 1/10, তার সাথে 7 গুণ করলে 7 গুণ 1/10, এটাই তো হয়। তো জাস্ট 7 আর 1 গুণ করো, 7 নিচে 10 যোগ 2/1 গুণ করো, 2/100। এটাই এই পুরো চ্যাপ্টারের কনসেপ্ট। আশা করি এই টাইপের যে কটা অঙ্ক দেবে তোমরা সকলে খুব ভালো করে পারবে। পুরো বেস ক্লিয়ার করে দিলাম, পুরো চ্যাপ্টারটা এইভাবেই আছে। যদি তোমরা এটা আরো ভালোভাবে শিখতে চাও, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তাহলে এটার জন্য একটা স্পেশাল ভিডিও আনবো। সহস্রাংশ, দশাংশ আর একক দশকের যে স্থানীয় মান, স্থানীয় মানে বিস্তারের উপর পুরো কনসেপ্ট, ঠিক আছে। এর মধ্যে কোনটা স্থূলকোণ, স্থূলকোণ কোনটা জানার আগে তার আগে একটা বেসিক জিনিস শিখতে হবে, কোনটাকে কোন কোণ বলে। যেমন হচ্ছে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, সমকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মকোণ বলে। যেমন এটার মানে যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মকোণ বলে। স্থূলকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম,
সেই কোণকে স্থূলকোণ বলে। তাহলে কি বললাম, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম তাকে স্থূলকোণ বলে। সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি আর সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এটুকু বোঝা গেল। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মকোণ বলছে। যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম তাকে স্থূলকোণ বলছে। সরল কোণের মান 180 ডিগ্রি, সমকোণের মান 90 ডিগ্রি। তো অর্থাৎ আমি বলতে চাইলাম 1 ডিগ্রি থেকে পুরো 89 ডিগ্রি অবধি সূক্ষ্মকোণ, 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি অবধি পুরো স্থূলকোণ। সরল কোণ বলে দিলাম 180 ডিগ্রি আর সমকোণ বলে দিলাম 90 ডিগ্রি। তাহলে এইবার কোশ্চেনটা দেখে বোঝো, স্থূলকোণ কোনটা? 95 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বেশি না? হ্যাঁ, তাহলে স্থূলকোণ কোনটা হয়ে গেল? এটা। আচ্ছা, এই দুটো হলো না কেন? 40 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কম, তার মানে কাকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। 65 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কম তাকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। তাই এটাও হলো না, এটাও হলো না, অপশন নাম্বার এ। তাহলে এর অ্যান্সার হয়ে গেল এ। একের গ দাগের অঙ্কটা কি বলেছে? 6 ডজন সমান সমান কত? 6 ডজন জিজ্ঞাসা করেছে। তো ডজন মানে কি? 12। এই 12-র সাথে এই 6 কি করে দেবো? গুণ করে দেবো। 6 বারং কত? 6 দুগুণ 12, 2 হাতে 1, 6কে 6 রাখে 7। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? 72, অপশান নাম্বার সি। যদি এখানে বলতো 5 ডজন কত? কিচ্ছু না, ডজন মানে কি মাথায় আসবে? 12। ডজন মানে কি? 12। 12-র সাথে 5 কি করব? গুণ করব। 5 বারং কত? 60। ঠিক আছে, 4 ডজন বললে কি করব? ডজন মানে কি? 12, আর এখানে কিছু নেই মানে গুণে আছে। 4 12 48। তাহলে এবার 4 ডজন দিক, 5 ডজন দিক, 6 দিক, 7 দিক, যেই ডজনে দিক না কেন আমি জলদি অ্যান্সার বের করে ফেলবো। তো এই অবধি ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড চলে আসি পরের অঙ্কে। একের ঘ দাগের অঙ্কটা বলেছে ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ, 3 গুণ, অর্ধেক। কোনটা হবে? জানি না, ব্যাস ব্যাসার্ধ কিচ্ছু জানি না। জাস্ট দেখো কি করছি। এটা একটা বৃত্ত, বৃত্তর এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু বরাবর একটা সোজা দাগ চলে গেল। ধরো এর নাম এ, এর নাম বি। তাহলে এ বি হয়ে গেল কি? বৃত্তের ব্যাস। এই কেন্দ্রবিন্দুর নাম দিলাম ও। তাহলে এখান থেকে এ আর ও এইটুকু যেটা, বা ও আর বি এইটুকু যেটা, সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। পুরো এ থেকে বি অবধি এটা কি বললাম? ব্যাস বললাম। তাহলে ব্যাস পুরোটা যদি হয় তাহলে ব্যাসার্ধ কোনটুকু? এ আর ও। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ না? তাহলে ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। যদি এ আর বি পুরোটা ব্যাস হয় তার অর্ধেকই তো ব্যাসার্ধ। তাহলে এখানে যদি বলি ব্যাসার্ধ ব্যাসের কি? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। আরেকটা সূত্র যেটা মনে রাখতে পারো, বৃত্তের ব্যাস সমান সমান 2 গুণ ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ 2। তো এই সূত্রটা জাস্ট মনে রাখো। তাহলে কি বললো? ব্যাসার্ধ ব্যাসের কি? ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস ভাগ 2। ব্যাস যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, মানে ব্যাস যাই হোক তার অর্ধেক হচ্ছে কে? ব্যাসার্ধ। ক্লিয়ার? অনেক সময় এই কোশ্চেনটা এভাবে দেবে, ব্যাস ব্যাসার্ধের ড্যাশ। তখন কি বলবো? ব্যাসার্ধের ডাবল তো ব্যাস না, দ্বিগুণ বলবো। তো এখানে দুটো জিনিস ভাবো। সরল কোণ, সরল কোণের মান কত বলেছিলাম? 180 ডিগ্রি। এক সরল কোণ মানে কি? একের সাথে 180 ডিগ্রি গুণ হলে 180 ডিগ্রি হবে। সমকোণের মান কত বলেছিলাম? 90 ডিগ্রি। তো এখানে কি জিজ্ঞাসা করেছে? এক সরল কোণ সমান কত সমকোণ? 180 ডিগ্রি সমান 90 কতবার আছে?
একবার দুবার, তাহলে কয় সমকোণ? 2 সমকোণ। সমকোণ মানে কি? 90 90। ক্লিয়ার? তাহলে এক সরলকোণ মানে যদি 180 ডিগ্রি হয় আর এক সমকোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে কতবার 90 ডিগ্রি? দুবার। আরেকটা জিনিস করা যেতে পারে, এই 180 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করে দেবে, দেখবে 9 দুগুণ 18 2 সমকোণ আসে। অ্যান্সার হবে কি? 2 সমকোণ। তাহলে এক সরলকোণ মানে হচ্ছে কি 2 সমকোণ। অপশন নাম্বার বি। 1-এর 6 অঙ্কটা কি বলছে? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? সবসময় মনে রাখবে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা সবসময় মনে রাখবে। অপশন নাম্বার কি হচ্ছে এটা? সি। পরেরটা বলেছে বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম জ্যা। বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কি বললাম? বৃত্তের বৃহত্তম কেন্দ্রগামী জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। একটু আগে বলেছিলাম, যেমন ধর একটা বৃত্ত, এটা যদি কেন্দ্র হয়, এই বরাবর যেটা যাচ্ছে সেটাকে বৃত্তের ব্যাস বলে, আর এটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। নর্মালি এখানে এরকম একটা জ্যা আঁকা যায়, এখানেও একটা জ্যা আঁকা যায়, কিন্তু বৃহত্তম যদি বলি তাহলে এখান থেকে এটার দৈর্ঘ্য সব থেকে বেশি, বাকি এখান থেকে এটার দৈর্ঘ্য কম। অপশন নাম্বার সি। বর্গের চেয়ে আরেকটা অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যা, দেখো 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, এদের যদি গসাগু বের করি, 5কে আমি শুধুমাত্র 1 দিয়েই ভাগ করতে পারি, 5, 7কেও আমি শুধুমাত্র 1 দিয়েই ভাগ করতে পারবো, 7। তাহলে গসাগু মানে কে? এটা। তাহলে 5 ও 7 যদি পরস্পর মৌলিক সংখ্যা হয়, তাদের গসাগু কত আসে? 1। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কি হয়? 1 হয়। ক্লিয়ার এটুকু? ঝদাকে কি বলেছে? ঝদাকে বলেছে প্রদত্ত চিত্রে কৌণিক বিন্দু আছে কটা? আচ্ছা, এই একটা ছবি দিয়ে দিয়েছে, এই একটা কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু। তাহলে কটা কৌণিক বিন্দু হলো মোট? 3টে। 1 2 3টে। কটা আছে? 3টি। অপশন নাম্বার বি। ইঙ্গদাগের অঙ্কটা কি বলেছে? 8/100 কত? এটার মানে জাস্ট 8/100। দশমিকে কি করি? 8টাকে আগে লিখব। কতগুলো শূন্য আছে? 1টা 2টো, তাহলে 2টো সংখ্যার আগে দশমিক বসবে। এই সংখ্যাটাকে কাউন্ট করব, 1টা 2টো, এটা উত্তর। অপশন নাম্বার কি? সি। যদি বলে 9/1000, তখন কি করবে? জাস্ট 9টাকে লিখবে, নিচে 1000কে লিখবে, লেখার পরে কি করবে? 9 লিখবে। কটার আগে দশমিক বসবে? 1 2 3, 3টে শূন্যর আগে, তা 3টে সংখ্যার আগে দশমিক, তো 9টাকে কাউন্ট করবে। 1 2 হলো, 3 হলো, পয়েন্ট দেবে, ব্যাস 0.009, অর্থাৎ 0.009। আশা করি 1 নম্বরের সঠিক উত্তরটা যে কটা আছে 1 থেকে ইং অবধি, মানে 10টা শর্ট কোশ্চেন ছিল, তাহলে এই 10টা অঙ্ক পুরোপুরি ক্লিয়ার। 2-এর কথাকে কি বলেছে? লসাগু কথাটির পূর্ণরূপ লেখো। লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। লসাগু কথাটির পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। একইভাবে গসাগুর যদি বলতো গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়। আচ্ছা, নেক্সট খদাগে কি বলেছে? ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে কি করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না? যে কোনো একটা ভগ্নাংশ দাও, যে কোনো একটা ভগ্নাংশ 1/2, এটাকে হর বলে, এটাকে লব বলে। তো ফার্স্ট স্টেপে 1-এর সঙ্গে যদি 2 গুণ করি, 2-এর সাথে যদি 2 গুণ করি, মানে লবের সাথেও যা গুণ করলাম হরের সাথেও তাই গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 2 4। ঠিক আছে? তাহলে ছিল কত?
1/2 হয়ে গেল কত 2/4। এটাকে যদি আমি কাটি 2 1 2 2 2 4 মান কি সেম আসলো 1/2 সমান 1/2 তো আসলো রাইট মানের কি কোনো পরিবর্তন হলো তাহলে প্রথমটা কি করলাম গুণ করলাম যে ভগ্নাংশের লব ও হরের সঙ্গে একই সংখ্যা গুণ করলে ভগ্নাংশের কোনো মানের পরিবর্তন হয় না প্রথম স্টেজে কি করলাম গুণ তাহলে সেকেন্ডটা কি করব দেখি ভাগ করে দেখি কি হয় ধরো ভাগেরটা 1/2 2/2 তো 1/2 করলে হবে কত 1/2 আর 2/2 করলে কত হবে 2 এর সাথে 2 ভাগ করলে 1 1/2 কে যদি আমি বলি এভাবে লিখি ছিল কিন্তু এখানে 1/2 1/2টাকে আগে লিখলাম এই ভাগটা উঠে গিয়ে গুণ চিহ্ন হলো একের নিচে কিছু নেই মানে 1 এই একটাকে উপরে দিলাম আর নিচে 1 দিলাম তাহলে 1 1 কে 1 2 1 কে 2 তাহলে আলটিমেটলি সেই হাফই আসলো ঠিক আছে বোঝা গেছে ভগ্নাংশের লব এবং হরের সঙ্গে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না অ্যান্সার হবে কি ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না কি হবে গুণ ও ভাগ করলে ঠিক আছে লব হরের থেকে বড় হলে তাকে কি ভগ্নাংশ বলে লব হরের থেকে বড় যে কোনো একটা ভগ্নাংশ ভাবো মাথার মধ্যে মুখস্থ করতে হবে না জাস্ট ভাববে যে কোনো একটা ভগ্নাংশ যার লব থাকবে আর হর থাকবে কোশ্চেনে বলেছে লব হরের থেকে বড় হবে হর যদি 3 হয় আর লব যদি 5 হয় তাহলে কি ভগ্নাংশ বলে অপ্রকৃত ভগ্নাংশ বলে আর এই অপ্রকৃত ভগ্নাংশকেই মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় তাহলে অ্যান্সার হবে কি বলে কোন ভগ্নাংশ বলে অপ্রকৃত ভগ্নাংশ বলে 2 এর গয়ে কি বলেছে যে লব হরের থেকে বড় হলে তাকে কি ভগ্নাংশ বলে লব হরের থেকে বড় হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এবার যদি বলে যে সমস্ত অপ্রকৃত ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশ এটা সত্যি না মিথ্যে তখন বলবো এটা সত্যি সমস্ত অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যায় তাহলে আরেকটা যেটা বলে দিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ মানে কি অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি পাই মিশ্র ভগ্নাংশ পাই কি পাই মিশ্র ভগ্নাংশ পাই আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি করে মিশ্র ভগ্নাংশ পাই এটা থেকেই দেখিয়ে দিচ্ছি 5 আর 3 দিয়ে এই 5কে ভাগ করো 3 1 3 কত থাকছে 2 এই 2টাকে কোথায় লিখবো উপরে আর 3 দিয়ে ভাগ করছি 3টাকে তাই নিচে লিখলাম 1 পূর্ণ 2 এর 3 তার মানে 1 পূর্ণ 2 এর 3 এটাকেই তো মিশ্র ভগ্নাংশ বলে তাই যত অপ্রকৃত ভগ্নাংশ আছে সেগুলোকেই মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় এবার যে অঙ্কটা বলেছে ঘ দাগের সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি সমকোণী ত্রিভুজ কেমন এখানটায় কি এটা 90 ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু কি এটার নাম হচ্ছে অতিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি অতিভুজ ক্লিয়ার পুরো সার্কেলটা দেখছো এটা কত ডিগ্রি পুরো গোলটা যদি সরল কোণ এটা হয় এটার মান 180 ডিগ্রি হয় তাহলে এইটুকুর মানও তো 180 ডিগ্রি তাহলে টোটাল কত হলো এই পুরোটা কত হলো 360 ডিগ্রি ঘড়িতে সর্বোচ্চ কাটা কটা থাকে 12টি ধরো এটা 3 এটা 6 এটা 9 আর এটা ঘড়ির কাটা এখানে 1 2 4 5 7 8 9 10 11 ক্লিয়ার হলো হচ্ছে ঘড়ি 360 ডিগ্রি পুরো সার্কেলটা মানে পুরো বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি ঘড়িতে সব থেকে বড় কতগুলো ঘর আছে কতগুলো ঘন্টা আছে আমাদের 12 ঘন্টার ঘড়িতে 12টা তো এই 12 দিয়ে এটাকে যদি আমি ভাগ করি 3 12 36 মানে একটা ঘর এক ঘর কত করে পড়ছে 30 ডিগ্রি করে পড়ছে যদি বেসিক্যালি আমি যেটা করলাম যে 12টা ঘর যদি মিলিয়ে 360 ডিগ্রি হয় তাহলে একটা ঘর মিলিয়ে কি হবে এই 360 ডিগ্রির সাথে 12 ভাগ করে দাও ভাগ করে দিলে একটা ঘর সমান 30 ডিগ্রি আসবে ক্লিয়ার এইবার বলছে ঘড়িতে কটা বাজলে দুটি কাটা সমকোণে থাকবে আচ্ছা সমকোণ মানে কি 90 ডিগ্রি সমকোণ মানে কত 90 ডিগ্রি দেখো 30
60 আর 30 90। এখানে 30 গুণ করো, এখানে 30 গুণ করো, এখানে 30 গুণ করো, 90 ডিগ্রি আসছে। হ্যাঁ, তার মানে যদি 3টে বাজে তাহলে কোন কোণ তৈরি হচ্ছে? 90 ডিগ্রি তৈরি হচ্ছে। আবার ঠিক তার উল্টো দিকে যাও, 9-এর দিকে তাকাও, এখানেও তো 90 ডিগ্রি তৈরি হচ্ছে। 3টে অথবা 9টা বাজলে 90 ডিগ্রি হতে পারে। এটাখানে কি করে হলো? 12টাকে বাদ দাও, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, কটা ঘর আছে? 3টে ঘর। ওই 3টে ঘরের সঙ্গে কি করবে? 30 দিয়ে গুণ করবে। এই 3টে ঘরকে কি করবে? 30 দিয়ে গুণ করবে। তাহলে কত হলো? 90 ডিগ্রি। এবার তোমাকে যদি বলে ঘড়িতে 4টে বাজে, তাহলে কত ডিগ্রি হলো? 4 গুণ 30, 120 ডিগ্রি। ঘড়িতে 5টা বাজে, কত ডিগ্রি হলো? 5 গুণ 30, 150 ডিগ্রি। ঘড়িতে 6টা বাজে, কত ডিগ্রি হলো? 6 গুণ 30, 180 ডিগ্রি। এবার উল্টো দিক থেকেও একই, ঘড়িতে 11টা বাজে, কত ডিগ্রি হলো? ক ঘর আসলে? 12 থেকে কত ঘর আসলে? 1 ঘর আসলে 1 গুণ 30। ঘড়িতে 10টা বাজে, 12 থেকে কত কম? 2, তাহলে কত গুণ করবো? 2 গুণ 30। ঘড়িতে 9টা বাজে, 12 থেকে কটা কম? 3, তাহলে 3 গুণ 30। এটা পুরো এদিক থেকে 30 গুণ হয় আর এদিক থেকে উল্টো হয়, কারণ ঘড়ির এদিকে তাহলে 180 ডিগ্রি হচ্ছে, এদিকেও 180 ডিগ্রি। আর যদি এইভাবে ভাঙি, এদিকেও 180 ডিগ্রি হচ্ছে, এদিকেও 180 ডিগ্রি। বোঝা গেল এইটুকু ঘড়ির কনসেপ্ট? আচ্ছা, তাহলে উত্তর যেটা হবে, ঘড়িতে কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে? ঘড়িতে ঘড়িতে 3টে ও 9টা বাজলে সমকোণে থাকবে। ক্লিয়ার? 3-এর কয়ের দাগের অঙ্কটা দেখো। ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে ড্যাশ হতে হবে। ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। ধরো এটা এ, এটা বি, এটা সি। ধরো এটা 7, এটা 5, এটা 3। আচ্ছা, ধরো বাংলায় লিখি 7, 5, 3। এখানে এ বি মানে আমি ধরে নিয়েছি 7 সেমি, বিসি মানে ধরে নিয়েছি 3 সেমি, আর সি এ সমান ধরে নিয়েছি 5 সেমি। এ বি, বি সি, সি এ। প্রথম দুটো বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। প্রথম বাহুটা 7, পরেরটা 3, তাহলে 10, পরেরটা লাস্টেরটা তৃতীয় বাহুটা 5, তাহলে 5-এর থেকে 10 বড়। এক্ষেত্রে এদেরকে অঙ্কন করা সম্ভব। তাহলে কি করতে হবে? শূন্যস্থানে কি বসাবো? তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বড় হতে হবে। কি হতে হবে? বড় হতে হবে। আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোণে নত থাকে? একটা আয়তঘন আঁকি, দেখো এটা আয়তকার, তাই এটা আয়তঘন। ঘন হলে সেগুলো বর্গাকার হতো, এই বক্সগুলো বর্গাকার হয়ে যেত। এটা একটা আয়তঘন, এর প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে, ধরো এই তলটা, ধরো এই তলটা কত ডিগ্রি? প্রতিটি তল, ধরো এই তলটা 90 ডিগ্রি, এই তলটা 90 ডিগ্রি। তাহলে তার প্রতিটি তল পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোণে নত থাকে? 90 ডিগ্রি কোণে নত থাকে। বর্গাকার চিত্রের পরিসীমা 24 সেমি হলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য।
তো যখনই একটি বাহুর দৈর্ঘ্য বের করতে দেবে তার একটাই সূত্র, এই যে একটি বাহুর দৈর্ঘ্য যখনই বের করতে দেবে 4টা এখানে গুণে আছে, জাস্ট এই লাইনে ভাগ করে দাও। তা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র যদি আমি বলি কি হবে, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তা একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করব, এই বর্গক্ষেত্রের পরিসীমা 4টাকে নিচে নিয়ে আসো, ভাগ 4 সমান সমান একটি বাহুর দৈর্ঘ্য। বর্গাকার চিত্রের পরিসীমা কত বলে দিয়েছে, এই পরিসীমা বলে দিয়েছে কত 24। আর বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 24কে 4 দিয়ে ভাগ করো, 4 ছক 24, অ্যান্সার হবে 6 সেমি। জাস্ট যেহেতু শর্ট কোশ্চেন তাই আমি এটা এইভাবে করাচ্ছি। প্রথমে যে সূত্রটা কি করে মনে রাখবে, ভাববে যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র মানে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তো একটি বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে মানে পরিসীমা তো ছিলই, 4টাকে পরিসীমার নিচে নিয়ে চলে আসবো। পরিসীমাটাকে মানে পরিসীমার নিচে যেই 4টাকে নিয়ে আসলাম, পরিসীমার দৈর্ঘ্য তো বলে দিয়েছে 24, তাই 24 ভাগ 4 তার মানে কত 6। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। উমদাগের অঙ্কটা কি বলেছে, ড্যাশ পয়সা সমান 8 টাকা 80 পয়সা। এরকম অঙ্ক দেখলে 8 টাকা 80 পয়সা জাস্ট যা আছে সংখ্যাগুলো বসিয়ে দেবে, 8 8 0। যদি এখানে বলতো 9 টাকা 70 পয়সা জাস্ট 9 7 0 বসিয়ে দিতে। প্রথমে একটা অঙ্ক বলেছে 4-এর ক, দেখো কি বলেছে, মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে, যদি পারে তবে একটি শাড়িতে কতগুলো বোতাম থাকবে। আচ্ছা 81 বর্গাকারে সাজানো মানে ধরো যেটা বলতে চাইছি, এইদিকে যদি 3 জন দাঁড়িয়ে থাকে, ধরো এ বি সি, এরা 3 জন এভাবে দাঁড়িয়ে রয়েছে, এদের পিছনেও ঠিক 3 জন দাঁড়িয়ে আছে। দেখো এদিক থেকে দেখতে গেলে 1 2 3, এদিক থেকেও দেখতে গেলে 1 2 3, তাহলে টোটাল কজন দাঁড়িয়ে আছে বলো তো, তুমি এইভাবে গুনবে 1 2 3 4 5 6 7 8 9, রাইট। কিন্তু বর্গাকার মানে এই সারিতে যতজন দাঁড়িয়ে আছে এই দিকেও তো ততজনই দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্রথমে দেখলাম 1 2 3, তার মানে বুঝে গেছি 3 গুণ 3 হবে কত 9 হবে। আরেকটা দেখায়, ধরো 1 2 3 4 জন দাঁড়িয়ে আছে, সে এ বি সি ডি, বর্গাকার মানে এর পিছনেও ঠিক 4 জনই হবে। তাহলে তুমি কি করবে, গুনবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। বাট যে স্মার্ট সে কী করবে, গুনবে না, সে প্রথমে দেখবে আমাকে তো বর্গাকার বলে দিয়েছে আর একটা শাড়িতে 4 জন রয়েছে, তাহলে মোট কতজন আছে যদি জিজ্ঞাসা করে তাহলে কি করবে, সে জাস্ট এই 4 গুণ 4 কতজন দাঁড়িয়ে আছে 16 জন। সে বলে দেবে যে একটা বর্গাকার ভাবে একটি মাঠের মধ্যে কিছু ছাত্রকে দাঁড় করানো হয়েছে, একটি সারিতে 6 জন আছে, বলো তো মোট কতজন আছে, তখন সে কি করবে 6 গুণ 6 করে বের করে দেবে কত 36। তার মানে এই যে এই কোশ্চেনটা বললো না যে মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে, যদি পারে তবে একটি সারিতে কতজন করে দাঁড়াবে। তোমাকে এতক্ষণ আমি যেটা বোঝালাম যে সারির সংখ্যা মানে কতজন একটা সারিতে আছে আমি পুরোটা বলে দিয়েছি, যে একটা সারিতে 4 জন আছে তাই বলেছি, তাহলে কতজন দাঁড়িয়ে আছে টোটাল বলতে বলেছি বর্গাকার হলে। তুমি কি করেছো 4 গুণ 4 16 করেছো। এবার তোমাকে উল্টোটা বলে দিয়েছে, যে বলেছে পুরো বর্গাকারে 16 জন আছে ধরো, তাহলে একটি সারিতে কি আছে,
এটার তখন কি করতে হবে, বর্গমূল করতে হবে। মানে ভাবতে হবে দুটো সেম জিনিসকে 4 গুণ 4 করলেই 16 আসে, তার মধ্যে থেকে একটাকে নিতে হবে, তার নাম হচ্ছে কে 4। তো এই যে জিনিসটা হলো, এই জিনিসটাকে বলা হয় কি বর্গমূল। ধরো যে একটু আগে আমি যেটা বললাম যে একটা সারিতে 3 জন আছে, তা টোটাল বর্গাকার হলে সেটা কি 9 জন আছে। এবার যদি জিজ্ঞাসা করে যে 9 জন আছে, সব মিলিয়ে 9 জন দাঁড়িয়ে আছে, তাহলে বলো তো একটি সারিতে কজন দাঁড়িয়ে আছে, তখন সেটা কি করতে হবে, তোমার মাথায় আনতে হবে যে কোন সংখ্যাকে দুবার গুণ করলে 9 আসবে। 3 গুণ 3 করলে একটা 3 কেটে দাও, কি আসবে 3 আসবে, রাইট। কিন্তু পরীক্ষার হলে আমরা এইভাবে করতে পারবো না, আমি ভাবনা চিন্তাটা অঙ্ককে নিয়ে এইভাবে করতে বলছি। পরীক্ষার হলে এই যে যেটা করলাম এটাকে বলা হয় বর্গমূল। 9কে জাস্ট রুট ওভার দেবে অর্থাৎ বর্গমূল দেবে, ভেতরে 9কে ভাঙবে, 9কে ভাঙি কী করে 3 তিরিককে 9, তো ভেতরে লিখি 3 গুণ 3, বর্গমূলের মধ্যে দুটো 3 থাকলে একটা 3 বেরোয়, অ্যান্সার কী হয় 3 হয়। 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? 81 ভাবো তো 9 আর 9 গুণ করলে 81 হয়। তো প্রথমে বললাম হ্যাঁ পারবে, ঠিক আছে পারবে। এরপরে কি লিখবো, একটি সারিতে কতগুলি বোতাম আছে, তাহলে লিখবো একটি সারিতে বোতাম আছে বলে এটাকে বর্গমূল করব, কাকে 81কে। তাহলে এই 81কে বর্গমূল করতে গেলে কি দিয়ে যাচ্ছে দেখো তো, এখানে একটা ট্রিক্স আছে, এটা অনেকে ভাঙতে পারে না। কী করে ভাঙবে দেখো, লাস্টে 1 আছে, এটা কি জোড় সংখ্যা? না, জোড় সংখ্যা নয়। তাহলে 2 দিয়ে তো ভাগ যাবে না, যে কোনো জোড় সংখ্যা থাকতো যদি 0, 2, 4, 6, 8 এইগুলো যদি এককের ঘরে থাকতো তাহলে আমি ডাইরেক্ট এটা 2 দিয়ে নিতাম, কিন্তু এককের ঘরে তো বিজোড় সংখ্যা রয়েছে, 1, 3, 5, 7, 9 এগুলোকে তো বিজোড় সংখ্যা বলি, তার মানে এটা 2 দিয়ে যাবে না। তাহলে 2 এর পরের সংখ্যাটা কত? 3, 3 দিয়ে কি যাবে? 3 দিয়ে রুলস হচ্ছে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে পাশাপাশি যোগ করো, অর্থাৎ 8 আর 1 আছে তো এদের মাঝখানে একটা যোগ চিহ্ন দাও, তাহলে কত হচ্ছে 8 আর 1 9। এই 9 এর ঘরের নামটা মানে এই 9 কি 3 এর ঘরের নামটাই আছে? একদম আছে, তার মানে এটা 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে এটাকে কী করে ভাগ করবো, প্রথমে ভাবো 3 1 3, 3 2 6, 3 3 9, 9 তো বেশি হয়ে যাচ্ছে, যাবে না, তাহলে 3 2 দুবার যাচ্ছে, তাই 2 লেখো। 3 2 কত লিখেছো 6, এই 8-এর থেকে 6 বাদ দিলে কত থাকে 2 থাকে, এই 2টাকে 1-এর আগে বসাও, কত হচ্ছে 2 আর 1 21, তো 3 ঘরের নামতে 21 অবধি পড়ো, 3 7 21। এইবার আবার ভাবো এটা কি 2 দিয়ে যাবে? না, 2 দিয়ে যাবে না, কারণটা কি, এটা তো বিজোড় সংখ্যা লাস্ট এককের ঘরে, তাহলে 2 এর পরের সংখ্যা চলে আসো 3, 3 দিয়ে যদি না যায় তাহলে 4, 4 দিয়ে না গেলে 5, এইভাবে যেতে হয়। 3 দিয়ে যায় কিনা কি, 3 এর রুলস কি, যে পাশাপাশি সংখ্যাগুলো আছে যোগ করো, 7 আর 2 কত হয় 9, 3 এর ঘরের নামটাই 9 আছে, একটু আগেই দেখলাম, তাহলে 3 এর ঘরের নামটা পড়ো, দেখো 3 নং 27, 3 নং 27, আবার দেখো এটা তো ডাইরেক্ট দেখেই বুঝতে পারছি 3 তিরিককে 9, তাহলে এবার এই রুট ওভারের মধ্যে লেখো কটা 3 পেলাম, 4টে 3, 1 2 3 4, ঠিক আছে। এবার এটা মুছে ফেলি, দেখো কি হচ্ছে, 4টে 3 যেহেতু বর্গমূলের মধ্যে রয়েছে, রুট ওভারের মধ্যে রয়েছে, তাই দুটো 3 থেকে কী করবো, দুটো থেকে এটা একটা 3 হলো, গুণ আবার এখানে দুটো 3 থেকে একটা 3 হলো, অ্যান্সার কত আসলো 9। তাহলে এখানে যে যদি বলি তাহলে একটি সারিতে বোতাম আছে কি, বা একটি সারিতে বোতাম থাকবে কত 9টি, সরি এটা আছে হবে না, এটা হবে থাকবে, একটি সারিতে বোতাম থাকবে 9টি। তাহলে উত্তরে বলে এখানে লিখে নেবে ক্লিয়ার এটুকু। দেখো খ দাগে এটার সমাধান করতে বলেছে, কি করে সমাধান করব দেখি, মানে কাটাকাটি করতে বলেছে, কি করে কাটাকাটি করি দেখি। যে শূন্য থাকলে না, এই শূন্য এই শূন্য, একটা একটা শূন্য কেটে গেল, ভালো। 9 এর ঘরের নামটা জানি, 9 1 9, আর এটা পুরোটা কাটো, 9 2 18 0 হলো। 5 দিয়ে দেখো এটা আর এটা কেটে যায়, 5 1 5, 3 5 15, 3 দিয়ে দেখো 45কে কাটবে, কী করে কাটবে, পাশাপাশি যোগ করো, 5 আর 4 9, 3 এর ঘরের নাম তাই 9 আছে, হ্যাঁ, তো 3 এর রুলস অনুযায়ী এটা যাচ্ছে, 3 1 3, এবার এটাও 3 দিয়ে কাটো, 3 1 3, 4-এর থেকে 3 গেলে কত থাকে 1, ওই 5-এর আগে 1 বসালে হয়ে যায় 15, 3 5 15, তাহলে আলটিমেটলি নিচে তো কিছু নেই, সব কেটে গেল 1, 20 গুণ 1 গুণ 15,
গুণ করো। 15 আর 2 গুণ করলে কত হয়? 30। আর এই শূন্যটা পাশে বসিয়ে দাও। আমি কি করলাম? 20 আর 15 এইভাবে গুণ করার কথা তো, এই শূন্যটাকে জাস্ট বসিয়ে দিলাম, আর 15 দুগুণ 30। 20 অবধি নামটা মুখস্থ করে রাখবে, ইজি হবে। আর এই এটার সাথে 1 গুণ করলে এটাই হবে উত্তর। এটা 3 প্রকার, যথা 1 নম্বর সমবাহু ত্রিভুজ। এটা কেমন দেখতে? যার 3টে বাহুর দৈর্ঘ্যই সমান। যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তো এখানে বলবো এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। যার 3টে বাহুর দৈর্ঘ্যই সমান তাকে কি বলা হচ্ছে? সমবাহু ত্রিভুজ। এবার চলে আসি 2 নম্বর, বললাম সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটি বাহু, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটা সমান এটা, এখানে 3টেই সমান ছিল, অর্থাৎ এ বি সি। অর্থাৎ বলতে চাইলাম এ ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ এ বি সমান কিন্তু সি সমান নয়। অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। 3 কি বলছে? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। তো এ নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি, এটাকে বলা হচ্ছে কি? বিষমবাহু ত্রিভুজ। বাহু অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান এবং 1টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঘদাগেরটা বলছে সরল করো, করি। বদমাস, মনে আছে? বি ফর ব্র্যাকেট, ও ফর অফ মানে এর কাজ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। তো এবার দেখো এই 3টের মধ্যে প্রথমের কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজটা করো। 4 থেকে 2 চলে গেলে কত হবে? 2 বিয়োগ, এখানে কোনো চিহ্ন আছে না, এই কারণে এখানে এর দেব। 4 থেকে 2 চলে গেলে কত হবে? 2। কার কাজ আগে করবো? এর কাজ আগে করব। যেমন আছে থাকবে 32, যেমন আছে থাকবে ভাগ 4 দুগুণ 8, 4 এর 2 মানে 4 দুগুণ 8। এবার কার কাজ আগে করব? ভাগের কাজ আগে করব। 32 ভাগ 4 করলে কত হয়? 8। 32কে 4 দিয়ে ভাগ করো, বা 4-এর ঘরের নামটা 32 অবধি পড়ো, 4-টা 32। এবার গুণ 2 বিয়োগ, আবার 32 ভাগ 8, 8-এর ঘরের নামটা 32 অবধি পড়ো, 4। এবার কি করব? গুণ করব, 8 দুগুণ 16 বিয়োগ 4, তাহলে অ্যান্সার কত হবে? 12। 16 থেকে 4 চলে গেলে 12। কি বলেছে দেখো, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 40 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? ধরো এ বি সি, এটা সমকোণী মানে একটা কোণ 90 ডিগ্রি। ধরো এর মধ্যে একটা কোণ বলে দিয়েছে 40 ডিগ্রি, অপর আর একটা কোণের নাম বলছে। ত্রিভুজের 3টে কোণের মান কত? প্রথমে সমকোণী ত্রিভুজ বলেছে না, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে একটা সমকোণ আছে, সমকোণ কত? 90 ডিগ্রি। একটা বলে দিয়েছে কত? একটি কোণ কত? 40 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 3টি কোণ মিলিয়ে কত হয়?
180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি তিনটি কোণ মিলিয়ে হয়, তো 180 ডিগ্রি থেকে বিয়োগ করব কাকে? 90 ডিগ্রি যোগ 40 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ 90 আর 40 কত হয়? 130 ডিগ্রি। তাহলে কত হলো? 50 ডিগ্রি। তাহলে বলে দিয়েছিল শুধু 40 ডিগ্রি, যেহেতু সমকোণই বলেছে তার জন্য আমার চোখ বুঝে লেখা উচিত সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। আর টোটালটা যদি 180 ডিগ্রি হয়, আরও ইজি, আমি তো এটা ভেঙে ভেঙে বললাম। টোটালটা তো আমি জানি 180 ডিগ্রি, তার থেকে 90 আর 40 মানে কত? 130 বাদ দিয়ে দেবো। তো 130 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হয়? 50 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণ কত? 50 ডিগ্রি। জাস্ট পরীক্ষার হলে কীভাবে করতে হবে সেটা আমি এটা দেখিয়ে দিলাম। সমকোণী ত্রিভুজ, যার সমকোণ একটা কোণ সমকোণ, তো একটি কোণ বলে লিখতে পারো, একটি সমকোণ 90 ডিগ্রি, একটি কোণ 40 ডিগ্রি। তা আর অন্য আরেকটা কী করে বের করব? এইভাবে তিনটি কোণের সমষ্টি লিখবো 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি লিখলে ভালো হয়। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে এই দুটো বিয়োগ করলে 50 ডিগ্রি। তো অপর দুটি কোণের মান কত? অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? অপর কোণ দুটি হলো 90 ডিগ্রি, 50 ডিগ্রি। ক্লিয়ার? আরেকবার বলে দিই, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 40 ডিগ্রি দিয়েছে, টোটালটা 180 ডিগ্রি। 90 সমকোণী বলেছে, তাহলে একটা কোণ 90 ডিগ্রি। 90 আর 40 130, 180 থেকে 130 বাদ দিলে 50। তাহলে একটা কোণ পেলাম 90 ডিগ্রি, একটা কোণ পেলাম 50 ডিগ্রি। 40 ডিগ্রির কোণ তো বলে দেওয়া আছে, ব্যাস এইটুকুই। নিচের একটা 5-এর কদাগের অঙ্ক বলেছে 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে, 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন? ঠিক আছে, যেটা চেয়েছে সেটাকে আমি লাস্টে লিখলাম। প্রথমে লিখি, এখানে লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো এখানে লিখব জনসংখ্যা, দিন সংখ্যা, আর আয়। প্রথম লাইনটা দেখো, 15 জন লোক 20 দিনে, 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে। জিজ্ঞাসা করেছে 75 জন লোক 5 দিনে কত টাকা ইনকাম করবে। 15 জন 1200 টাকা ইনকাম করছে। 15 জন যদি 1200 টাকা ইনকাম করে, 15 জনের থেকে আমি সংখ্যা কমিয়ে 10 জন করলাম। 10 জন কি 1200 টাকা ইনকাম করবে না তার থেকে কম করবে? কম করবে। 15 জন মিলে যদি 1200 টাকা পায়, তাহলে 10 জন নিশ্চয়ই তার থেকে কম টাকা পাবে। আবার যদি 15 জনের থেকে বেশি সংখ্যাটা বাড়িয়ে দিই, 75, 20, 30, তাহলে 15 জন যা পেত 20 জন 25 জন তার থেকে আরও বেশি পাবে। তাহলে এখান থেকে একটা সংখ্যা বুঝলাম যে 15 জন অর্থাৎ জনসংখ্যা যদি আমি কমিয়ে দিই টাকাও কমে যাচ্ছে, আর জনসংখ্যা যদি আমি বাড়িয়ে দিই তাহলে টাকাটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আবার বলছি, জনসংখ্যা যদি আমি বাড়িয়ে দিই টাকাও বেড়ে যাচ্ছে, জনসংখ্যা যদি আমি কমিয়ে দিই তাহলে টাকাও কমে যাচ্ছে। 15 জন যদি 1200 পায়, তাহলে সেখান থেকে যদি আমি আরও সংখ্যা 15 জনের থেকে 10 জন করে নিই তাহলে টাকাটা কি হবে? কমে যাবে। আবার একইভাবে 15 জনের থেকে যদি সেটা 20 জন করি তাহলে টাকাটা কি হবে? বেড়ে যাবে। এই যে একইভাবে দুটোই ইকুয়ালি বাড়ছে আবার দুটোই ইকুয়ালি কমছে, তো এই সম্পর্কটাকে বলা হচ্ছে কি? সরল সম্পর্ক। তাহলে প্রথমটা কি? জনসংখ্যা আর আয়ের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এটুকু ক্লিয়ার? এবার একবার এটার সাথে এটার সম্পর্ক, একবার এটার সাথে এটার সম্পর্ক করতে হবে। জনসংখ্যার মধ্যে আয়ের মধ্যে সম্পর্ক শেষ, এবার দিন সংখ্যা আর আয়ের মধ্যে সম্পর্ক ভাবে কি হবে আগে লিখে নিই। দিন সংখ্যা ও আয়ের মধ্যে কি সম্পর্ক? 20 দিনে 1200 টাকা ইনকাম করছে, তাহলে 5 দিনে কি বেশি করবে না কম করবে? কম করবে। একটা মানুষ
মানুষ 20 দিনে যদি কাজ করে, জাস্ট একটা দিয়ে ধরছি, একজন যদি 20 দিন কাজ করে সে 1200 টাকা পাবে, একজন যদি 5 দিন কাজ করে সে কি আর 1200 টাকা পাবে? না, তার কম পাবে। তো এবার যদি 20 দিনের বদলে সে যদি একটা মানুষ যদি 20 দিন কাজ করে সে যদি 1200 টাকা পায়, ভাবনাটা এইভাবে ভাবতে হবে, যদি সে 20 দিন কাজ না করে যদি কমে করে অর্থাৎ 5 দিন কাজ করে, তাহলে সে কি 1200 পাবে না 1200 কম পাবে? কম পাবে। তাহলে 20 দিন কাজ না করে সে 10 দিন কাজ করলো, তাহলে সে যদি 10 দিন কাজ করে 20 দিনের থেকে তো 10 কমে গেল, সংখ্যাটা তো দিন সংখ্যাটা তো কমে গেলে টাকার ভ্যালুটাও তখন কী হবে? কমে যাচ্ছে। আবার 20 থেকে যদি সেই মানুষটা 40 দিন কাজ করে, তখন এই 20 দিনে যদি সে 1200 টাকা ইনকাম করে, 40 দিনের থোড়ি না সে 1200 টাকা পাবে, তখন সে 1200 টাকার বেশি পাবে। ঠিক আছে? তো একইভাবে যদি দিন সংখ্যা কমে টাকাও কমে যাচ্ছে, দিন সংখ্যা যদি বেড়ে যাচ্ছে টাকাও তাহলে বেড়ে যাচ্ছে। তাহলে একইভাবে দিন সংখ্যা বাড়ছে টাকাও বাড়ছে, দিন সংখ্যা কমছে টাকাও কমছে। তাহলে দিন সংখ্যার আয়ের মধ্যেও কি সম্পর্ক? সরল সম্পর্ক। সম্পর্কটা বোঝা গেল? ব্যাস। তো এবার দেখো কি করছি, লিখবো কি করে দেখো, লেখার সময় লিখতে হবে এর আগে 15 জন 20 দিনে আয় করে 1200 টাকা। 15টা থেকে 1 করে দেবো, 20 দিন যেমন আছে থাকবে, 15 থেকে 1 করে দিলাম, একজন 20 যেমন আছে রেখে দেবো, 20 দিনে আয় করে। আমি প্রথমে কি বলেছিলাম? জনসংখ্যার আয়ের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক প্রথমে যদি হয় তাহলে করতে হয় ভাগ, আর ব্যস্ত সম্পর্ক যদি প্রথমে হতো তাহলে করতাম গুণ। তো অবভিয়াসলি 15 জন যদি 1200 পায় তাহলে একজন কম পাবে, তাহলে কমে গেল, কমে যাওয়া মানেও ভাগ। এভাবেও ভাবা যায়, আর অন্যভাবেও ভাবা যায় কি, যে সরল সম্পর্ক মানে প্রথমে ভাগ। তো ভাগ কাকে আমি একে করলাম? 15কে, তাহলে এই 1200 ভাগ 15 চলে আসবে। এফডি ক্লিয়ার? এবার এই একটাকে সেম রেখে দিলাম, 20 থেকে এবার এটাকে একে আনলাম। কাকে আনলাম? 20 থেকে। 20 দিনে এত টাকা পাচ্ছিল, একদিনে নিশ্চয়ই কম পাবে, কারণ প্রথমেই আমি বলে দিয়েছি এটা সরল সম্পর্ক। সরল মানেই ভাগ, প্রথমে কী হবে? ভাগ। তাহলে একদিনে আয় করে, ভাগ মানে সব নিচে বসবে, তাহলে 1200 নিচে, এখানে তো 15 ছিল, গুণ। এবার যেহেতু ভাগ বলেছি, কাকে এক করেছি? 20কে, তাই 20 নিচে চলে আসলো। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার 15 থেকে চলে আসবে 75, একের জায়গায় বাড়িয়ে দিচ্ছি কি 75 জনকে, এই একটা একই থাক। এবার দেখো বেড়ে গেল, সরল সম্পর্ক প্রথমে যেমন কমে গেছিলো তখন ভাগ করেছি, এবার দেখো 1 থেকে 75 হয়ে গেছে, শুধু এটাকেই চেঞ্জ করেছি কিন্তু, তাহলে বেড়ে গেল। তাহলে বেড়ে যাওয়া মানে কি হয়ে গেল? গুণ। গুণ মানে ওপরে, এই যে দাগটা এখানে 1200, পাশে কাকে বসাবো? গুণ দিয়ে 75কে, আর এটা যেটা ছিল সেটা বসিয়ে দেবো। ঠিক আছে? এইবার দেখো কি বলেছে, 75 যেমন আছে থাকবে, এক একটা করে বাড়াচ্ছি কিন্তু আমি। দেখো 15 থেকে 1 বাড়িয়েছিলাম, 20টাকে সেম রেখেছি, আবার এই একটাকে আবার সেম রেখেছি, এই 20টাকে আবার এক করে দিলাম। তাহলে 20কে যখন একে করলাম তখন এই একটাকে একই বসিয়েছিলাম, এবার 1 থেকে আমি 75 করেছি, তাই এই একই থাকলো। এবার 75টা সেম রেখে দিলাম, 1 থেকে এবার হয়ে যাবে কত? 5 দিনে আয় করে। যেহেতু 1-এর থেকে এটা বেড়ে গেল, আর প্রথমত সরল সম্পর্ক প্রথমে ভাগ তো করা হয়ে গেছে, এবার সবাইকে আমরা ওপরে বসাবো, মানে গুণ করবো। আর নিচে ব্যাস। এবার কাটাকাটি করলে অঙ্ক মোটামুটি শেষ। কি করে কাটবো দেখো, এই শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো, 3 5 15, 3 দিয়ে দেখো 12কে কাটা ইজি, 3 দিয়ে কাটো, 3 4 12, 0, 2 দিয়ে 40কে কাটো, 2 2 4, 0, 20। তাহলে আলটিমেটলি এখানে আসলো কত? 20 গুণ 75। 20 গুণ 75 করলে হবে কত? এটা রাফে গুণ করে নাও, 75 2 অ্যাকচুয়ালি 150 হয়, পাশে একটা 0 বসিয়ে দাও। 75 2 150 হয়, সেটা আমি করে দেখাচ্ছি। দেখো 75 গুণ 2 0, 0 তো গুণ করার দরকার নেই, 0টাকে বসিয়ে দাও। 5 2 10, 0, হাতে 1, 7 2 14, আর 1 15, 1500 টাকা। তাহলে জাস্ট এখানে উত্তর লিখে দাও। কি উত্তর লিখব? যে 5 দিনে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করে। লিখবে 75 জন লোক 5 দিনে আয় করে
1500 টাকা। ক্লিয়ার হলো? আশা করি বুঝেছো। যদি এই চ্যাপ্টারটা, ঐকিক নিয়মের এই চ্যাপ্টারটা আমার কাছে ঠিক করে বুঝতে চাও, খুব ইজিভাবে বুঝতে চাও, তো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তাহলে আমি এই চ্যাপ্টারটা ডিটেলসে একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো। 5-এর খটা দেখো কি বলেছে, একটি বৃত্ত অঙ্কন করো, তাতে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, ধরো 3 সেমি বা 4 সেমি, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে 3 সেমি করে নিও। 3 সেমি হলে ব্যাস 6 হয়ে যাবে। সেই 3 সেমি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে, এই বৃত্তটা অঙ্কন হয়ে যাওয়ার পর কি করবে বলেছে, তার কেন্দ্র চিহ্নিত করতে। ধরো কেন্দ্র এখানে ও রাখলে, ঠিক আছে। তার ব্যাস চিহ্নিত করতে, তো এখান থেকে এ আর বি নিলে ব্যাস এ বি, বললে এ বি বৃত্তের ব্যাস, ও বৃত্তের কেন্দ্র, ঠিক এইভাবে করবে। আচ্ছা, ব্যাসার্ধ ধরো এ ও অথবা ও বি বৃত্তের ব্যাসার্ধ। আর জ্যাক যেখান থেকে একটা টান, এইখান থেকে একটা দাগ টানো, সিডি নাম দাও, তো সিডি হচ্ছে বৃত্তের জ্যাক। ব্যাস এইটুকুই। 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? একসঙ্গে কথাটা থাকলে সেটা লসাগু করতে হয়। জাস্ট করবে 15, 20, 25, লসাগু করো, 5 দিয়ে যাবে, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। তো লসাগু কত দাঁড়াবে? 5 গুণ 3 গুণ 4 গুণ 5, 3 পাঁচা 15, 4 15 60, 60 আর 5 গুণ করলে 300 হবে। তোমরা রাফে করে নেবে 300 সেকেন্ড, 300 সেকেন্ড, অর্থাৎ এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে 5 মিনিট হবে। তো 60 দিয়ে ভাগ করে দেখো, 5 গুণ করো, 5 0, 5 6 30, 5 মিনিট, 5 মিনিট। যদি এখানে একটা সময় বলে দিত যে ঘন্টাগুলো সকাল 10টায় বেজেছিল 15, 20 এবং 25 সেকেন্ড অন্তর, তবে আবার কখন ঘন্টাগুলো একসঙ্গে বাজবে, তখন আমি বলে দিতাম যে 10টা 5 মিনিট আবার বাজবে। যেহেতু সেরকম কিছু চাইনি, জাস্ট কতক্ষণ পরে বাজবে বলেছে, তাই বলতে পারি 300 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিট পরে ঘন্টাগুলো আবার বাজবে। 300 সেকেন্ড বা 5 মিনিট পর ঘদাগের অঙ্কটা কি বলেছে, আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। চারিদিকে পাঁচিল দিতে হবে ও মাঠটি ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তবে কতটা পাঁচিল দিতে হবে ও কতটা ত্রিপল লাগবে? তো প্রথমে একটা আয়তকার আঁকি। এর দৈর্ঘ্য বলেছে 50 মিটার, লম্বাটা দৈর্ঘ্য হয়, আর প্রস্থ বলেছে 30 মিটার। তো এটাকে পাঁচিল দিতে বলেছে। চারিদিকে যদি পাঁচিল দিই, আয়তক্ষেত্রাকার জমি চারিদিকে যদি পাঁচিল দিই, তাহলে এভাবে পাঁচিল দেবো, বেড়া দেবো, তো পাঁচিল দেবো, যাই দেবো বলি, তাহলে এটা কী বের করতে বলেছে? পরিসীমা বের করতে বলেছে। তো এখানে লিখতে পারি আয়তকার মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার, আয়তকার মাঠের প্রস্থ 30 মিটার, আয়তকার মাঠের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 50 যোগ প্রস্থ হচ্ছে 30,
তাহলে 2 গুণ 50 যোগ 30 80, 160 মিটার। তাহলে অর্থাৎ চারিদিকে পাঁচিল দিতে হবে 160 মিটার। পরের কোশ্চেনটা বলেছে মাঠটিতে আবার ত্রিপল ঢাকা দেবে। ত্রিপল ঢাকা দেবে মানে পুরো মেঝেটাকেই সে ঢেকে রাখবে, মানে আমি যদি ছাদ দিই তাহলে আমার মেঝেটাও পুরো কভার ঢেকে গেল, তাই তো? তো পুরো ত্রিপল ঢাকা দেওয়া কোনো মাঠের ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে ঢাকা দেওয়া জিনিসটা মানে এই জায়গাটাকে ভরাট করছে, তো এটা হচ্ছে কি মাঠটির ক্ষেত্রফল। তা আয়তকার জমির ক্ষেত্রফল বা আয়তকার মাঠের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গ একক। দৈর্ঘ্য 50, প্রস্থ 30 বর্গমিটার। 5 আর 3 গুণ করলে 15 আর 2 শূন্য, 1500 বর্গমিটার। তাহলে কতটা ত্রিপল লাগবে? ত্রিপল লাগবে 1500 বর্গমিটার। যখনই কোনো কিছু ঢাকা দেওয়া বোঝাবে না, যদি আয়তকার হয় সেটা সবসময় সেটা তার ক্ষেত্রফল বলে। আশা করি এই সেশনটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। কোথাও বুঝতে অসুবিধা হলে সেই চ্যাপ্টারটা আমি আবার বুঝিয়ে দেবো, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি ডিটেলস ভিডিও করে বুঝিয়ে দেবো, যেহেতু এগুলো একটা প্র্যাকটিস সেটের মতো ফাইনাল এক্সামের 50 নম্বরের। এছাড়াও আরও অনেক টপিক আছে যেটা একদিনে একটা ক্লাসে কভার করা গেল না। নেক্সট আমি যদি পারি তাহলে তোমাদের যদি কমেন্ট সেকশানে দেখি যে না তোমাদের ক্লাসটা ভালো লাগলো, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো আরও অনেকগুলো আছে, চিত্রলেখ আছে, কিছু বারগ্রাফ আছে, স্তম্ভচিত্র আছে, এই টপিকগুলো আমি কিছুই করিনি। এই টপিকগুলো নিয়ে পরের দিন আরেকটা প্র্যাকটিস সেশন হয়ে যাবে 50 নম্বরে। আশা করি ক্লাসটি সবার ভালো লাগলো।